লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। নির্বাচনের প্রাক্কালে হিজাব ধারণ করে হাতে তসবি নিয়ে নিজেদের অতীত ভুলভ্রান্তির জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে দেশবাসীর কাছে ভোট ভিক্ষা করেন শেখ হাসিনা। মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ এবং বাকশালী এক দলীয় স্বৈরতন্ত্রের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং বিভীষিকাময় আজও আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে বাংলার মানুষ। শেখ মুজিবের জীবন বৃত্তান্তের শেষ লাইনে বলা হয়, 1975 সালের 15 আগস্টে এক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তিনি মৃত্যুমুখে পতিত হন। সমসাময়িক ভাবনা, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস 7 নভেম্বর 1975 এবং অব্যাহতি আইনসমূহ। এই অবিস্মরণীয় দিনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। তখন থেকেই দেশবাসীর শ্রদ্ধার সাথে এই দিনটি উদযাপন করে আসছেন। শুধুমাত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামী বাকশালীরা দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতে অস্বীকার করে আসছেন বোধগম্য কারণে। এমনটি করলে তাদের অতীত ঐতিহাসিক ব্যর্থতাকে মেনে নিতে হয়। তেমন ঔদার্য দেখানো শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো একটি দলের কাছ থেকে প্রত্যাশা করা কখনো সম্ভব নয়। 1996 সালে নির্বাচনের প্রাক্কালে হিজাব ধারণ করে হাতে তসবি নিয়ে নিজেদের অতীত ভুলভ্রান্তির জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে দেশবাসীর কাছে ভোট ভিক্ষা করেন শেখ হাসিনা। ছলনাময়ী আচরণ, অস্থায়ী সরকারধীন প্রশাসনের দুর্নীতিবাজ সুযোগ সন্ধানী একটি গোষ্ঠীর চক্রান্তের পরও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পেরে কোয়ালিশন সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে সমর্থ হন হাসিনা ও তার দল আওয়ামী লীগ। দীর্ঘ 21 বছর পর কিন্তু ক্ষমতায় বসার পর মুহূর্তেই হিজাব ও তসবি সহ এর লেবাস পরিত্যাগ করে অল্প সময়ের মধ্যেই জনসম্মুখে শেখ হাসিনা এবং তার সহচরগণ স্বরূপে নিজেদের আত্মপ্রকাশ করে। জনগণ বুঝতে পারেন আওয়ামী লীগ কোনো পরিবর্তন তো হয়নি, জিঘাংসা ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা জলার পেতনির চেয়েও আরও বেশি হিংস্র ও ভয়ঙ্কর মহিরু হতে পরিণত হয়েছে, যার ফলে 2001 সালের নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে তাদের রাহু গ্রাস থেকে দেশ ও নিজেদের বাঁচাবার জন্য জাতি আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেয় ইতিহাসের আস্তাকুড়ে। শোচনীয় পরাজয় ঘটে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। ক্ষমতা গ্রহণের পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে উদযাপনের জন্য ঘোষিত হয় সরকারি ছুটির দিন বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার। সংবিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে 15 আগস্টের জনসমর্থিত সফল বিপ্লবের নায়কদের বিরুদ্ধে শুরু করা হয় মুজিব হত্যা ও জেল হত্যা বিচারের প্রহসন। 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় একটা বিরল ঘটনা। এমন ঘটনা জাতীয় ইতিহাসে ঘটে বিশেষ কোনো ক্রান্তিলগ্নে বিশেষ এক পটভূমিকায়। আজ অবধি 7 নভেম্বর নিয়ে নানা ধরনের বিবৃতি, বক্তৃতা, প্রচারণা করা হলেও কি ছিল এর পটভূমি? কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিসের বিরুদ্ধে কার নেতৃত্বে ঘটেছিল এই অভ্যুত্থান? সে সম্পর্কে কিছুই বলা হয়নি। দেশের তথাকথিত বুদ্ধিজীবী মহলও এই বিষয়কে রহস্যজনকভাবে পাশ কাটিয়ে যাচ্ছেন সতর্কতার সাথে। 7 নভেম্বরের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি করতে হলে দেশবাসী, বিশেষ করে বর্তমান প্রজন্মকে অবশ্যই পরিষ্কারভাবে জানতে হবে কয়েকটি প্রশ্নের জবাব। কি উদ্দেশ্যে, কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল অভূতপূর্ব বিপ্লব ঘটাতে? অগ্রণী ভূমিকায় ছিলেন কারা? 1. কেন ঘটেছিল সিপাহী জনতার অভ্যুত্থান? 2. কি উদ্দেশ্যে, কোন চেতনা প্রেরণ করে সেই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে? 3. কিসের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল বিপ্লব? 4. অগ্রণীর ভূমিকায় ছিলেন কারা? এই প্রশ্নগুলির জবাব খুঁজে না পেয়ে জাতীয় সংহতি দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতাই হয়ে থাকবে। জাতীয় চরিত্র এর মূল্যবোধককে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব হবে না। 7 নভেম্বরের চেতনা ও উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে 71-এর স্বাধীনতা সংগ্রাম থেকেই শুরু করতে হয়। 25শে মার্চ 71-এর কালরাত্রিতে তদানীন্তন পাকিস্তানের অবাঞ্ছনীয় সামরিক জান্তার নির্দেশে সামরিক বাহিনী যখন হায়নার মতো নজিরবিহীন পাশবিক বর্বরতায় পূর্ব পাকিস্তানের জনগণের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তখন প্রস্তুতহীন জাতিকে তোপের মুখে অসহায় অবস্থায় ফেলে রেখে শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করে পশ্চিম পাকিস্তানের নিরাপদ আস্তানায় পাড়ি জমান। যাওয়ার প্রাক্কালে তিনি ছাত্র সমাজ ও আপামর জনগণের সব মিনতি ও অনুরোধ উপেক্ষা করে তার দলীয় নেতাদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যান। জাতীয় প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দেওয়ার আকুতিকে শেখ মুজিব খারিজ করে দিয়েছিলেন এই বলে যে বন্দুকের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না।
শেখ মুজিবের স্ত্রী এবং পরিবারের সদস্যগণ হলেন সরকারি অতিথি। তার এই ধরনের কাপুরুষিত বিশ্বাসঘাতকতায় জাতি ক্ষণিকের জন্য দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক সেই সন্ধিক্ষণে সেনাবাহিনীর এক অজ্ঞাত তরুণ অফিসার মেজর জিয়াউর রহমান দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরও কয়েকজন সমমনা তরুণ সহকর্মীদের পরামর্শে এবং সহযোগিতায় চট্টলার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিলেন স্বাধীনতার, জাতির প্রতি আহ্বান জানালেন প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার। তার সেই দিক নির্দেশনার ফলেই সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, প্রশাসনিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, আনসার মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যদের কেন্দ্র করে সকল স্তরের জনগণ গড়ে তুলেছিলেন দেশব্যাপী জাতীয় প্রতিরোধ। তারই পরিণতিতে গড়ে ওঠে স্বাধীনতার সংগ্রাম। কিন্তু আমাদের মহান মুক্তি সংগ্রামের পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতের কর্ণধার চাণক্য গোষ্ঠী বন্ধুত্বের আবরণে দীর্ঘদিন লালিত স্বপ্ন চরিতার্থ করার জন্য প্রণয়ন করে সুদূর প্রসারী এক নীল নকশা। মূল লক্ষ্য তাদের পরম শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে তার শক্তির উপর ভিতকে দুর্বল করে অখণ্ড ভারত পুনঃপ্রতিষ্ঠা করার চিরন্তন খায়েশ কায়েমের পরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, একই সাথে স্বাধীন বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করা। জাতীয় মুক্তি সংগ্রামের সব কর্তৃত্বের একক দাবিদার হিসেবে স্বীকৃতি দিলে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো এবং ভারতীয় সমর্থন ও অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে তৎকালীন কলকাতা নিবাসী অস্থায়ী প্রবাসী সরকার এবং পরবর্তীকালে মুজিব সরকার ভারতের সেবা দাসের ভূমিকা পালন দাসখত লিখে দেয়। শুধুমাত্র ক্ষমতার লোভে জাতীয় স্বার্থ বিসর্জন দিতে এবং লাখো শহীদের রক্ত ও হাজারো মা বোনের ইজ্জতের সাথে বেইমানি করতে এতটুকু দ্বিধা করেননি শেখ মুজিব ও আওয়ামী লীগ। শুধু তাই কি, ৭১ থেকে আজ অবধি জাতীয় মুক্তি সংগ্রামের একচ্ছত্র দাবিদার বনবার নির্লজ্জ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রীয় ক্ষমতা কবজা করে দেশকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করল মুজিব সরকার। মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ এবং বাকশালী এক দলীয় স্বৈরতন্ত্রের শ্বাসরুদ্ধকার পরিস্থিতি এবং বিভীষিকাময় আজও আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে বাংলার মানুষ। শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাদের বিগত ৫ বছরের অবশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মুজিব আমলের সেই বিভীষিকাময় ইতিহাসকেই বিশ্বাসযোগ্য করে তুলেছে বর্তমান প্রজন্মের কাছে। স্বাধীনতার পর শেখ মুজিব পাকিস্তান থেকে ভারত হয়ে ফেরার পথে সদ্য প্রস্তুত দেশের জন্য দুটো উপহার নিয়ে আসলেন। এক, তিনি ভারতীয় শাসনতন্ত্রের 4টি নীতিকে আমাদের শাসনতন্ত্রের মূল স্তম্ভে প্রতিষ্ঠিত করলেন। হিটলারের মেইন ক্যাম্পের অনুকরণে মুজিববাদ নামে একটি উদ্ভট রাজনৈতিক দর্শন উদ্ভাবন করলেন। দেশ বরেণ্য রাজনীতিবিদ, বিশারদ এবং চিন্তাবাদীদের কেউই তার এই উদ্ভট দৃষ্টিকে রাজনৈতিক দর্শন হিসাবে স্বীকৃতি দিল না, বরং তারা মুজিববাদের মধ্যে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রেরই পূর্বাভাস দেখতে পায়। 2, তিনি ভারতীয় জাতীয় সঙ্গীত রচয়িতার একটি কবিতাকেই পছন্দ করে সেটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিলেন। এ ধরনের হঠকারিতা কার পক্ষে সম্ভব? একজন দেশপ্রেমিক না একজন দেশদ্রোহীর? এ বিচারের ভার থাকলো স্বদেশবাসীর উপরই। কিন্তু মুক্তিযুদ্ধের সময় থেকেই চাণক্যদের ওই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিলেন নিঃস্বার্থ আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই। তাদের কাছে প্রবাসী সরকার ও শেখ মুজিবের সেবা দাসত্ব মেনে নেওয়া সম্ভব হয়নি। তারা কখনোই শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতার নামে ইসলামাবাদের গোলামির পরিবর্তে দিল্লির দাসত্ব মেনে নিতে পারেননি। তাদের চেতনা ছিল সত্যিকার অর্থে স্বাধীন, সমৃদ্ধ, সুখী এক বাংলাদেশ। তাই স্বাধীনতা উত্তরকালে তারাই আওয়ামী বাকশালী স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে তোলেন সংগঠিত প্রতিরোধ সংগ্রাম। কিন্তু রাষ্ট্রীয় সেতু সন্ত্রাসের জাতাগলে প্রতিপক্ষের শক্তিকে ক্রমান্বয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছিল সুপরিকল্পিতভাবে। তাদের বেশিরভাগই ছিল জানবাজ মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার পর মুজিব সরকার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয় জাতীয় প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে। স্বৈরশাসনের স্বার্থে বাংলাদেশের সামরিক বাহিনীকে মুজিব সরকার এবং আওয়ামী লীগ কখনোই জনগণের বিরুদ্ধে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতে ব্যবহার করতে পারেনি। এর মূল কারণ হলো বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়েছিল পরীক্ষিত জাতীয়তাবাদী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান থেকে দীর্ঘ কারা নির্যাতন ভোগকারী সেনা সদস্যদের সমন্বয়ে। তাই যুক্তিগত কারণেই বিশ্বের অন্য কোনো পেশাদার সামরিক বাহিনী থেকে বাংলাদেশের সামরিক বাহিনীর চরিত্র হলো ভিন্ন প্রকৃতির। দেশ ও জনগণের স্বার্থেই তাদের কাছে মুখ্য, কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের কায়েমি স্বার্থ নয়। এর ফলে সামরিক বাহিনীকেও পড়তে হয় মুজিব সরকারের রোষানলে। পরিণামে সেনাবাহিনীতেও সময়ের প্রয়োজনে গড়ে ওঠে দুটি গোপন সংগঠন,
সেনা পরিষদ ও গণবাহিনী। জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রশ্নে এই দুটি সংগঠন এবং রাজনৈতিক অঙ্গনের দেশপ্রেমিক, প্রগতিশীল ও জাতীয়তাবাদী অন্যান্য সংগঠন গ্রুপগুলোর অঙ্গীকার ছিল এক ও অভিন্ন। পার্থক্য ছিল নীতি আদর্শের। সেনা পরিষদের আদর্শ ছিল দেশপ্রেম, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধ। গণবাহিনীর আদর্শ ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আওয়ামী বাকশাল শাসনামল ছিল বর্বরতার নজিরে পূর্ণ। হাজারো পৃষ্ঠায় তার বিবরণ শেষ হবার নয়। তবুও স্বৈরাজ শাসনের একটি সারসংক্ষেপ তুলে ধরা হলো। আওয়ামী বাকশালী শাসনকালে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। 1975 সালে শেখ মুজিব গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন। জাতির কাঁধে চাপিয়ে দেন স্বৈরতান্ত্রিক একদলীয় বাকশলীয় শাসনের জোয়ার। সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। সরকারি নিয়ন্ত্রণে মাত্র 4টি দৈনিক রেখে বাকি সব প্রকাশনা বন্ধ করে দেয়া হয়। বিচার বিভাগের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বিচার বিভাগকে প্রশাসনের অধীনস্থ করা হয়। এভাবেই আইনের শাসনের কবর রচিত হয়। আওয়ামী বাকশালী শাসনামল ছিল মূলত হত্যার ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, লুণ্ঠনের ইতিহাস, শোষণের ইতিহাস, চোরাচালানের ইতিহাস, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতীয় সম্প্রসারণবাদের পায়ের তলায় লুটিয়ে দেবার ইতিহাস, জাতীয় অর্থনীতিকে বিকিয়ে দেবার ইতিহাস, রক্ষী বাহিনী শ্বেতসন্ত্রাসের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও লাখো শহীদের রক্তের সাথে বেইমানির ইতিহাস। রাষ্ট্রীয়করণের নামে আওয়ামী লীগ ব্যাংক, বিমা, মিল, কলকারখানায় হরিলুট করেছিল। দেশে সম্পদ পাচার করার জন্য সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী শাসনামলে অবাধ লুটপাটের ফলে বিশ্বের বুকে তলাহীন ঝুড়ি আখ্যা পেয়েছিল। আওয়ামী লীগের আমলে বিদেশি সাহায্যের বেশিরভাগ মালই ভারতের কলকাতা ও বিশাখাপট্টনম বন্দরে খালাস পেত। 71-এ যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের পর 72-এ কোনো দুর্ভিক্ষ না হয়ে আওয়ামী লীগের শাসন ও শোষণের ফলে 74-এ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ ও বাকশাল সরকার তাদের শাসনামলে এদেশের জনগণকে গণতন্ত্রের নামে দিয়েছিল স্বৈরতন্ত্র, সমাজতন্ত্রের নামে শুরু করেছিল অনাচার, বাঙালি জাতীয়তাবাদের নামে জাতিকে করেছিল বিভক্ত, আর ধর্মনিরপেক্ষতার নামে জুগিয়েছিল ধর্মহীনতার ইন্ধন। এভাবে স্বৈর সন্ত্রাসের নাকপাশ সমগ্র জাতিকে আবদ্ধ করে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকার বিরোধীদের সব শক্তি শেষ করে দেয়া হয়েছিল। সাংবিধানিক এবং গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের সব পথ বন্ধ করে দেওয়ার লক্ষ্যেই এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এভাবেই জাতির জীবনে নেমে আসে এক চরম হতাশা। চারিদিকে দেখা দেয় ঘোর অন্ধকার। প্রাণ ভরে নিঃশ্বাস নিতেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিলেন সাধারণ মানুষ। সেই সন্ধিক্ষণে আবারও শেখ মুজিবের জাতীয় বিশ্বাসঘাতকতা অতি সোচ্চার হয়ে ওঠেন। সেনাবাহিনীর আরেক তরুণ অফিসার বঙ্গ সার্দুল কর্নেল জিয়াউদ্দিন 1972 সালে গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডেতে কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ প্রকাশ করেন। এ নিবন্ধের মাধ্যমে তিনি সরাসরি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তিনি তার নিবন্ধেতে লেখেন, Independence has become an agony for the people of this country. Stand on the street and you see purposeless, spiritless, lifeless faces going through the mechanics of life. Generally after a liberation war, the new spirit crisis through and the country builders itself out of nothing. In Bangladesh, the story is simply other way round. The whole of Bangladesh is either begging or singing sad song or shouting without awareness. The hungry and poor are totally lost. The country is on the verge of falling into the abyss. নির্ভুক মুক্তিযোদ্ধা এই নিবন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে 25 বছরের গোলামী চুক্তি সম্পর্কে সমক্ষে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এর উল্লেখ করেন। তিনি বলেন, We fought without him and own. If needed be, we will fight against without him. 15ই আগস্টের বৈপ্লবিক পরিবর্তন যদি না হতো তাহলে গণতন্ত্রের বৌদ্ধ ভূমিতে আজকের শতাধিক রাজনৈতিক দলকে একদলীয় বাকশালে ধ্বজা বহন করে বেড়াতেই হতো। এমনকি আওয়ামী লীগ নামে কোনো দলের পুনর্জন্মও হতো না। আওয়ামী বাকশালীদের অনাসৃষ্টির জন্য বিধ্বস্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার ঘানি দেশবাসীকে অনির্দিষ্টকালের জন্য টানতে হতো। এমনকি আওয়ামী লীগ নামক কোনো দলেরও পুনর্জন্ম হতো না। আওয়ামী বাকশালীদের অনাসৃষ্টির জন্য বিধ্বস্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার ঘানি দেশবাসীকে অনির্দিষ্টকালের জন্য টানতে হতো। দেশ স্বাধীন হওয়ার পর হাজার হাজার কোটি টাকার অস্ত্র, গোলাবারুদ, স্বর্ণ, মূল্যবান ধাতু, যানবাহন, মিল কারখানার মেশিনপত্র, কাঁচামাল ভারতের হাতে তুলে দিলে আওয়ামী লীগ সমগ্র জাতিকে প্রতিপক্ষ মনে করতে থাকে
এই সমস্ত কিছুর পরও আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার সোল এজেন্ট বানাবার চেষ্টা করে আসছে নির্লজ্জভাবে। এসব প্রতিবাদ করতে যাওয়ায় দেশ মাতৃকার অন্যতম সেরা সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল বীর উত্তমকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাণ হারাতে হয়েছিল বিপ্লবী সিরাজ শিকদার ও হাজারো মুক্তিযোদ্ধাকে। লাঞ্ছনার শিকারে পরিণত হতে হয় অনেক দেশপ্রেমিককে। 25 বছরের দীর্ঘমেয়াদী অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বন্ধক রেখেছিল আওয়ামী লীগই। লাল বাহিনী, নীল বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, রক্ষী বাহিনী সহ ইত্যাকার নানা রকম বাহিনী গঠনের দ্বারা দুঃসহ নৈরাজ্য সৃষ্টি করার মধ্যে দিয়ে বিনা বিচারে 40,000 রাজনৈতিক কর্মীর প্রাণ সংহার করার কালো ইতিহাস আওয়ামী বাকশালীদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। বন্দী অবস্থায় রাজনৈতিক নেতা জনাব সিরাজ শিকদারকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করার পর শেখ মুজিব স্বয়ং সংসদ অধিবেশনে ক্ষমতার দম্ভে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার? 13/1/1992 তারিখে জাতীয় সংসদের অধিবেশনে 72 থেকে 75 সালে আওয়ামী দুঃশাসন প্রসঙ্গে জনাব মওদুদ আহমেদ বলেন, 1974 সালের 28শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করার পর 29 ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা আইনে বন্দী করা হয়েছিল। অথচ সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগই আনতে পারেনি সেদিন। এই তোফায়েল সাহেবই রক্ষী বাহিনীর ইনচার্জ ছিলেন, আর এই বাহিনীর হাতেই এদেশের 40,000 নিরীহ মানুষ জীবন হারিয়েছে। সিরাজ শিকদারের হত্যার কথা আজও এদেশবাসী ভুলে যাননি। 72 থেকে 75-এর 15ই আগস্ট অবধি আওয়ামী বাকশালীদের শাসনকাল এদেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায় হিসাবে বিবেচিত হয়ে থাকবে। জাতির আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সে ব্যবস্থা টিকে থাকতে পারে না। জনসমর্থন ছাড়া কোনো ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। জাতীয় বেঈমান ও বিশ্বাসঘাতকরা যখন জাতির কাঁধে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্রের বোঝা চাপিয়ে দেয়, জাতীয় স্বার্থ বিকিয়ে দেয়, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য মির্জাফর বা রাজাকার আলবদরদের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তাদের অন্যায়, অত্যাচার, শোষণ, নির্যাতন থেকে জাতিকে বাঁচানোর তাগিদে তাদের দুঃশাসন উৎখাত করার জন্য দেশপ্রেমিকদের বিপ্লবের পথ অবলম্বন করতে হয়েছে যুগে যুগে। একই যুক্তিতে 1975 সালের 15ই আগস্ট বিপ্লব সংগঠিত করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের নেতৃত্বে। সেই বিপ্লব ছিল একটি সফল অভ্যুত্থান। দেশ ও জাতি মুক্তি পেয়েছিল দাসত্বের নাগপাশ ও স্বৈরা শাসনের শ্বাসরুদ্ধকার পরিবেশ থেকে। বাকশাল সরকার উৎখাত ও মোশতাক সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এ কথাই প্রমাণ করেছিল জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বাকশালের কোনো সম্পর্ক ছিল না। একদলীয় শাসন ব্যবস্থার প্রতি জনসমর্থনও ছিল না। এমনকি আওয়ামী লীগের বৃহৎ অংশেরও সমর্থন ছিল না শেখ মুজিবুর রহমানের একদলীয় স্বৈরা শাসনের প্রতি। 15ই আগস্টের অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত জনসমর্থন পেয়ে একটি জনপ্রিয় বিপ্লবে পরিণত হয়। 14ই আগস্ট রাতে ঢাকা ব্রিগেডের নাইট প্যারেড, তাই 15ই আগস্ট সুবে সাদিক বিপ্লবের দিন ঠিক করা হলো। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। বিপ্লবের শেষ পর্যায়ে সব প্রস্তুতি শেষ করে আল্লাহ তাআলার নাম নিয়ে বিপ্লব শুরু করা হলো। প্রভাতের প্রথম প্রহরে সমগ্র জাতি তখন গভীর নিদ্রায় নিমজ্জিত। সশস্ত্র প্রতিরোধ শুরু করা হলো প্রথম প্রতিপক্ষের তরফ থেকেই। গুলিতে 3 জন বিপ্লবী শহীদ হলেন। শুরু হলো পাল্টা আক্রমণ। অল্প সময়ের মধ্যেই সফল অভ্যুত্থানে ঐতিহাসিক পট পরিবর্তন ঘটল। রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো শেখ মুজিব সরকারের পতনের কথা। একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মোশতাক আহমেদ অস্থায়ী প্রধান রাষ্ট্রপতি হিসাবে পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। কারফিউ জারি করা হলো দেশের বৃহত্তর স্বার্থে। জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তার কাছে রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য। স্বৈরাচারী মুজিব সরকারের পতন ঘটেছে জানতে পেরে সমগ্র জাতি সেদিন স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের আতিশয্যে ঢাকার রাস্তায় লোকের ঢল নেমেছিল। জনগণ সারা দেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল স্বৈরা শাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়ে। মসজিদে মসজিদে লোকজন সেদিন সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছিল। মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায়। শেখ মুজিব ও তার দোসরদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেও ভুলে গিয়েছিলেন। সবারই এক কথা, দেশ জালিমের হাত থেকে বেঁচে গেছে। বাকশালী শাসনে জনগণ ছিল অতিষ্ঠ, কিন্তু আওয়ামী বাকশালী গোষ্ঠী যে এতটা ধিক্কৃত হয়ে উঠেছিল জনগণের কাছে সেটা উপলব্ধি করতে পারা গিয়েছিল বৈপ্লবিক পরিবর্তনের পর জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশে। বাংলাদেশের মানুষ জাতির ক্লান্তি লগ্নে অতীত সবসময় সঠিক রায় দিয়ে এসেছেন।
সেটাই তারা আরেকবার প্রমাণ করলেন। 15ই আগস্টের বিপ্লবকে সমর্থন জানিয়ে আগস্ট বিপ্লবের নৈতিক বৈধতার প্রমাণ দেশবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন। 1979 সালের 4 এপ্রিল জাতীয় সংসদে মরহুম শেখ মুজিবের ওপর একটি শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান এবং স্পিকার ছিলেন মির্জা গোলাম হাফিজ। মৃত ব্যক্তির উপর রাষ্ট্রীয় শোক প্রস্তাব উত্থাপন করতে গেলে প্রথাগতভাবে জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় এবং সংসদের কার্যবিবরণীতে তা লিপিবদ্ধ করা হয়। 1979 সালের 4 এপ্রিল শেখ মুজিবের উপর যে শোক প্রস্তাবনা উপস্থাপন করা হয় তা উপস্থাপন করেন স্বয়ং মির্জা গোলাম হাফিজ। তার পঠিত শেখ মুজিবের জীবন বৃত্তান্তের শেষ লাইনে বলা হয়, 1975 সালের 15ই আগস্টে এক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তিনি মৃত্যুমুখে পতিত হন। সংসদ কার্যবিবরণীতে সংরক্ষিত দলিল। এটাই মূল কথা। শেখ মুজিবের মৃত্যু একটি সাধারণ হত্যাকাণ্ড নয়। শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রক্রিয়ায়। একই দিনে শেখ মুজিবের পতনের রাজনৈতিক দিকটি খুব পরিষ্কার ও স্বচ্ছ করে ব্যাখ্যা করেছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। সেটা তিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুমোদন ক্রমে। তিনি বলেছিলেন, 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 15 মিনিটের মধ্যে যে কুখ্যাত কালা কানুন পাশ করে বাকশালী নামক একদলীয় স্বৈরাচারী জগদ্দল পাথর দেশের তৎকালীন 8 কোটি লোকের বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা ছিল একটা সংসদীয় কুদাতা। ওই একদলীয় স্বৈরাচারী অভ্যুত্থানের বিরুদ্ধে 1975 সালের 15ই আগস্ট সংগঠিত হয় বৈপ্লবিক অভ্যুত্থান। সংসদীয় কার্যবিবরণী সংরক্ষিত দলিল। একই অধিবেশনের পর তিনি ইন্ডেমনিটি বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি 241 ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে আইনে পরিণত হয়। ফলে ইন্ডেমনিটি আইন 5ম সংশোধনী হিসাবে সংবিধানে অংশে পরিণত হয়। এভাবেই জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ও নির্বাচিত সদস্যরা 15ই আগস্টের বিপ্লবের সপক্ষে চূড়ান্ত ফয়সালা করে বিপ্লব ও বিপ্লব সংগঠনকারীদের সাংগঠনিক বৈধতা দান করেছিলেন। আজ অবধি অতি এবং বর্তমান সরকার প্রদত্ত ইন্ডেমনিটিগুলো সাংবিধানিক বৈধতা দান করার বিষয় সম্পর্কে অনেক বক্তৃতা, বিবৃতি এবং লিখিত প্রতিবেদন জনগণের সম্মুখে পেশ করা হয়েছে, পক্ষে ও বিপক্ষে। এর বেশিরভাগই অস্বচ্ছ এবং প্রশ্নবোধক। এসব আইন প্রণয়নের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার দেখা যায় আওয়ামী লীগকে, বিশেষ করে দলীয় নেত্রী শেখ হাসিনা, এবং এই বিষয়ে অতিমাত্রায় বিশেষভাবে নিষেধাজ্ঞা করে চলেছেন। আওয়ামী লীগ পন্থী কিছু চিন্তিত বুদ্ধিজীবীও ওই কোরাসে একই সুরে তান তুলেছেন। একজন সচেতন নাগরিক এবং মুক্তিযোদ্ধা হিসাবে এই বিতর্কের পরিপ্রেক্ষিতে ইন্ডেমনিটি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য পাঠকদের সম্মুখে তুলে ধরছি যুক্তিসঙ্গত কারণেই। কিছুটা হলেও এই তথ্যসমূহ জনমনে ধূম্রজাল সৃষ্টি করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, স্বাধীনতার প্রাক্কাল থেকেই জাতীয় রাজনৈতিক প্রবাহে সংগঠিত বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে, সেই কথার জাতীয় রাজনৈতিক প্রবাহে ঘটিত বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে, সেই কথার মারপ্যাচে আচ্ছাদনের ভেতর থেকে সত্যকে উপলব্ধি করতে পারেন সেই প্রত্যাশায়। ইন্ডেমনিটি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ক্ষতিপূরণ থেকে আইনি অব্যাহতি প্রদান। এ ধরনের ইন্ডেমনিটি দেওয়ার রেওয়াজ বাংলাদেশে সর্বপ্রথম চালু করা হয়নি। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কোনো বিশেষ কার্যক্রম ও তদসংশ্লিষ্ট ব্যক্তি বিশেষের আইন আদালতে ঊর্ধ্বে জন্যই এ ধরনের আইন প্রণয়ন করা অত্যাবশ্যক হয়ে পড়ে। আজকের বিশ্বে তথাকথিত সভ্যতার প্রতীক পশ্চিমা দেশগুলো যারা বর্তমানে বিশ্ব পরিসরে মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি একচ্ছত্র প্রচারক ও ধারক বাহক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করে চলেছে, তারাই এই ইন্ডেমনিটি দেবার রীতি চালু করেছিল। শুধু তাই নয়, আজ অবধি সামরিক বাহিনীর সদস্যদের দেশের প্রচলিত আইনের আওতা বহির্ভূত রাখাটাও, রীতিটাও তাদেরই প্রণীত। এই ধরনের ইন্ডেমনিটি প্রদানের নৈতিক ভিত্তি হচ্ছে বৃহত্তর রাষ্ট্রীয় এবং জাতীয় স্বার্থ যথা একনায়কতন্ত্র, স্বৈরশাসনের অবসান, বহিঃশত্রুর আগ্রাসন থেকে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র, বাকস্বাধীনতা, সুশীল সমাজের প্রতিষ্ঠা ইত্যাদি। এই প্রেক্ষাপটে দৃষ্টি ফেরানো যাক বাংলাদেশের প্রতি। বাংলাদেশে সর্বপ্রথম মরহুম শেখ মুজিবুর রহমানের সরকারি ইন্ডেমনিটি প্রবর্তনের ইতিহাস সৃষ্টি করে। 1972 সালে সরকারি এক অধ্যাদেশ জারি করে স্বাধীনতা যুদ্ধকালীন সব কর্মকাণ্ড, ঘটনাবলী এবং যুদ্ধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষের ইন্ডেমনিটি দেওয়া হয়। এই আইন পাশ করানোর যুক্তিও ছিল রাষ্ট্রীয় এবং জনস্বার্থ। সামরিক স্বৈরশাসন, অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানবাসীর সশস্ত্র মুক্তি সংগ্রামকে আইনি বৈধতা দান করা হয়েছিল ওই আইনের মাধ্যমে। 6 মে 1974 শেখ মুজিবুর রহমানের সরকার দ্বিতীয় ইন্ডেমনিটি আইন পাশ করেন। কুখ্যাত রক্ষী বাহিনী এবং তাদের সমস্ত পাশবিক কর্মকাণ্ডকে আইনি বৈধতা দান করে
শেখ মুজিবের আওয়ামী লীগ সরকার প্রদত্ত প্রথম ইন্ডেমনিটি বিষয়ে জনাব আব্দুল আজিজ সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বলেছেন, 1971 সালের 16 ডিসেম্বর থেকে 1972 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত একটি ইন্ডেমনিটি আওয়ামী লীগ সরকার জারি করেছিল। দৈনিক যুগান্তর 13 মার্চ 2003। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ও এই সত্যতা সংসদে স্বীকার করেছেন 11 মার্চ 2003 প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে, কিন্তু তারা দুজনেই রক্ষী বাহিনীকে দেয়া ইন্ডেমনিটি বিষয়ের ব্যাপারে নিশ্চুপ থাকেন। তৃতীয়বার ইন্ডেমনিটি জারি করা হয় 1975 সালের 15 আগস্ট জনপ্রিয় বিপ্লবের পর। 15 আগস্ট ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে সাময়িকভাবে জরুরি অবস্থা এবং মার্শাল ল জারি করা হয়। ফলে রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ 15 আগস্টের ঘটনাবলী এবং বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবিশেষের এক অর্ডিন্যান্সে জারির মাধ্যমে ইন্ডেমনিটি প্রদান করেন। এই অর্ডিন্যান্স জারি করার যুক্তিও ছিল জাতীয় ও জনস্বার্থ। একদলীয় বাকশালী স্বৈরশাসনের নাগপাশে আবদ্ধ শ্বাসরুদ্ধকার পরিবেশ থেকে জাতিকে মুক্ত করে দেশে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সংগঠিত হয়েছিল 15 আগস্টের বিপ্লব। এরই ধারাবাহিকতায় 3 নভেম্বর জাতীয় স্বার্থবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে এক কু ঘটায়। বন্দী করা হয় আগস্ট বিপ্লবের সেনা পরিষদের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট মোশতাক আহমেদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান এবং পদত্যাগের পর প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকেও। এই প্রতিবিপ্লবী কু দাতার উদ্দেশ্য ছিল জাতীয় ও দেশকে 15 আগস্টের বৈপ্লবিক পরিবর্তনের পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়ে বাকশালী স্বৈরশাসনের পুনঃপ্রতিষ্ঠা। কিন্তু মাত্র 3 দিনের ব্যবধানে চক্রান্তকারীদের সব প্রচেষ্টাকে নস্যাৎ করে দেয় এই 7 নভেম্বর মহান সিপাহী জনতার বিপ্লব। চক্রান্তকারী নেতাদের কয়েকজনের মৃত্যু ঘটে ক্ষিপ্ত সিপাহী জনতার হাতে, অন্যান্যদের বন্দী করা হয়। 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে অগ্রণী ভূমিকায় ছিলেন 15 আগস্ট বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরাও, যার ফলে যুক্তিগত কারণেই সাধারণ নির্বাচনের পর সংসদে প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদের জারিকৃত ইন্ডেমনিটি অধ্যাদেশ পরিসীমা বর্ধিত করে 7 নভেম্বর পর্যন্ত সমস্ত কার্যক্রম ও তৎপরতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্বার্থে 2/3 ভোটে সংশোধিত ইন্ডেমনিটি বিলটি সংসদে পাশ করানোর ফলে উক্ত ইন্ডেমনিটি আইন হিসাবে সংবিধানের 5ম সংশোধনীর অংশে পরিগণিত হয় 1971 সালে। এই ঐতিহাসিক আইনটি প্রণয়ন করা হয়েছিল শহীদ জিয়ার নেতৃত্বাধীন নির্বাচিত তৎকালীন বিএনপি সরকার। 2001 সালে নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এর নেতৃত্বে জোট সরকার দেশের শাসনভার গ্রহণ করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সৃষ্ট সার্বিক নৈরাজ্য ও ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বেসামরিক প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় জাতির প্রতি অঙ্গীকার পূরণের লক্ষ্যে জোট সরকারের সাংবিধানিক ক্ষমতা বলে পরিকৃত দেশপ্রেমিক সামরিক বাহিনীকে নিয়োগ করে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করার জন্য। ফলে অতি অল্প সময়ে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি ঘটে, যার ফলে শান্তিপ্রিয় আপামর জনসাধারণ অভিনন্দন জানান অপারেশন ক্লিন হার্টকে। এই পরিস্থিতিতে বর্তমান সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ করিয়ে আইনে পরিণত করা হয়েছে 3য় ইন্ডেমনিটি বিলটি। এক্ষেত্রেও প্রেক্ষাপট জাতীয় এবং জনস্বার্থ। দেশের বৃহত্তর জনগোষ্ঠী ইন্ডেমনিটি বিলটির বিষয়ে উচ্চবাচ্য না করলেও প্রথম এবং দ্বিতীয় ইন্ডেমনিটি সম্পর্কে নিশ্চুপ এবং তৃতীয় ও চতুর্থ ইন্ডেমনিটি আইন দুটির বিরুদ্ধে জোর গলায় সোচ্চার হয়ে নানা ধরনের উদ্ভট অযৌক্তিক প্রচারণায় মেতে উঠে শুধুমাত্র আওয়ামী লীগ ও তাদের দোসররা বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে। শুধু কি তাই, 1996 নির্বাচনের পর ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সংবিধান কিংবা প্রচলিত আইনের বিধিবিধানের তোয়াক্কা না করে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সংবিধানের 5ম সংশোধনীর অংশ 15 আগস্ট এবং 7 নভেম্বর বিপ্লবের সম্পর্কে প্রদত্ত ইন্ডেমনিটি আইন বাতিল করে মুজিব হত্যা বিচার এবং জেল হত্যা বিচার এর প্রহসন শুরু করে চরম ধৃষ্টতার পরিচয় দেয় বিগত আওয়ামী লীগ সরকার। সরকারের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হলে সরকার মনোনীত কয়েকজন আওয়ামী লীগপন্থী আইনজীবীদের দ্বারা গঠিত একটি অ্যামিকাস কিউরি সৃষ্টি করে সরকারের পক্ষে বক্তব্য দেওয়ানো হয়। সংবিধানের 5ম সংশোধনী ইন্ডেমনিটি অংশটি একটা কালা কানুন বিধায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া ওই আইন বাতিল করার সিদ্ধান্ত সঠিক। এরপর আদালতে এই বিষয়ে আর কোনো যুক্তিতর্ক শোনাতে রাজি হয়নি। হঠকারী উন্মাসিকতার এক অদ্ভুত নিদর্শন। কোনো আইনের ব্যাখ্যা সংবিধানের বিধান অনুযায়ী অবশ্যই আদালতে দিতে পারেন, কিন্তু আইনজীবীদের দ্বারা শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কোনো আইন বাতিল কিংবা কোনো সাংবিধানিক পরিবর্তন করার সরকারি সিদ্ধান্তকে সঠিক বলানো শুধু যে সংবিধানের অবমাননা তাই নয়,
এ ধরনের আচরণ সমস্ত নৈতিক ও মানবিক মূল্যবোধ ও নীতি আদর্শ যার উপর সামাজিক আইন প্রতিষ্ঠিত তার মূলেই কুঠারাঘাতের শামিল। সরকারি চাপের মুখেই হোক আর লাঠির ভয়েই হোক কিংবা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য হোক, যে সমস্ত আইনজীবী নৈতিকতা এবং পেশাগত দায়িত্ব বিসর্জন দিয়ে সরকারের তাবেদারি করে আইন বিভাগের সুনাম ক্ষুণ্ণ করেছেন, তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুড়ে জনধিকৃত বিবেকবর্জিত আইন লঙ্ঘনকারী হিসাবে। তাদের এই ধরনের হঠকারিতা ক্ষমার অযোগ্য হয়ে থাকবে চিরকাল। আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ 12 মে 2003 তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যৌথ অভিযান ছিল সময়ের দাবি। 14 কোটি মানুষের মানবাধিকার রক্ষার জন্য যাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাদের বিষয়টি ব্যক্তি পর্যায়ের ত্যাগ হিসাবে সরকারকে মেনে নিতে হচ্ছে। দায় মুক্তি সম্পর্কে তিনি বলেন, রক্ষী বাহিনী 1972 সালে ফেব্রুয়ারিতে কাজ শুরু করেন। 8 মার্চ আইন করে বৈধতা দেওয়া হয়। এই বাহিনী 40,000 লোককে খুন করে, কিন্তু একটি বিচারও হতে পারেনি। 1974 সালে 6 মে এই আইনটি সংশোধন করে বাহিনীটিকে দায় মুক্তি করতে 16 এ ধারা সংবিধানে সংযোজনের ফলে এ বিচার সম্ভব হয়নি। 40,000 লোকের হত্যার জন্য রক্ষী বাহিনীকে দায় মুক্তি প্রদানের পর যৌথ অভিযানের দায় মুক্তির ব্যাপারে সমালোচনা করার অধিকার আওয়ামী লীগের আর থাকতে পারে না। দৈনিক যুগান্তর 13/3/2003। ঠোস যুক্তি বটে। তার এই যুক্তির পরিপ্রেক্ষিতে বলা চলে 1996 সালে ক্ষমতায় আসার পর 1975 সালের 15 আগস্ট এবং 7 নভেম্বর সম্পর্কে প্রদত্ত দায়মুক্তি আইনটি শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতায় বাতিল করে বিচারের প্রহসন করার অধিকারও আওয়ামী লীগের ছিল না। এই বিষয়ে কিন্তু মহামান্য মন্ত্রী তার বিবৃতিতে কিছুই উল্লেখ করলেন না। তিনি ইচ্ছাকৃতভাবেই এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন কিনা সেটা সময় মতোই পরিষ্কার হয়ে উঠবে। যাই হোক না কেন, তার একই যুক্তির ভিত্তিতে জনগণের প্রশ্ন, মহামান্য আইনমন্ত্রী জনাব মওদুদ আহমেদ বর্তমান সরকারের আমলে 15 আগস্ট এবং 7 নভেম্বর নায়কদের কারা প্রকোষ্ঠের ডেথ ছেলে এখনো বন্দী করে রাখা হয়েছে কোন অধিকারে? বর্তমান জোট সরকারের কাছে দেশপ্রেমিক সচেতন জনগণের প্রত্যাশা, ইন্ডেমনিটির বিষয়ে প্রয়োজন এমন শক্ত আইন প্রণয়ন করা হোক যাতে করে দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো অপশক্তি ভবিষ্যতে কখনোই সংবিধানের অবমাননা করার ধৃষ্টতা দেখাতে সক্ষম না হয়। একই সাথে বিগত আওয়ামী লীগ সরকার অসাংবিধানিকভাবে জিয়া সরকার প্রদত্ত ইন্ডেমনিটি আইনটি বাতিল করে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং 75-এর নিঃস্বার্থ সূর্য সন্তানদের বিচারের প্রহসনের মাধ্যমে কারা প্রকোষ্ঠে তিলে তিলে মারার যে হীন পরিকল্পনা করেছিল, আইনগতভাবে সেই পরিকল্পনাকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষিত করা হোক। এটা সত্যি এক নির্মম পরিহাস। জাতীয় বীররা এখনো কারা প্রকোষ্ঠে মৃত্যুর দিন গুনছে জোট সরকারের আমলেও। জনমনের সব সন্দেহের অবসান ঘটানোর জন্য বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট সরকারের উচিত কালবিলম্ব না করে তাদের মুক্তি দান করে এবং যারা বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছেন তাদের দেশে ফেরার পথ সুগম করে দিয়ে জনগণের কাছে প্রমাণ করা যে জোট সরকার সংবিধানের পবিত্রতা বজায় রাখতে বদ্ধপরিকর। একটি সত্য আজ সবাইকে বুঝতে হবে, জাতির গৌরব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করার সুযোগ করার জন্যই সৃষ্টি করার কোনো অবকাশ নেই। কারণ জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং অস্তিত্ব কায়েম রাখার জন্যই শেষ আধার তারাই। ব্যক্তিগতভাবে বর্তমানে জোট সরকারের নেত্রী শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি, সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন হিসাবে বিশেষভাবে শ্রদ্ধেয়। তার এই ইমেজকে আরো দৃঢ়ভাবে জনগণের মনে প্রকৃত করতে হবে, যাতে করে আগামীতে যে কোনো ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং অকৃত্রিম জাতীয়তাবাদীরা তার উপর নিরঙ্কুশ বিশ্বাস এবং আস্থা রেখে তার গতিশীল নেতৃত্বে চিহ্নিত জাতীয় বিশ্বাসঘাতক এবং তাদের দোসর এবং বিদেশি প্রভুদের দেশ ও জাতীয় স্বার্থবিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে এক অপরাজয়ী শক্তিতে ঐক্যবদ্ধ হতে পারে। বিভিন্নমুখী চক্রান্তের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে শুধুমাত্র দল বা জোট নয়, সেনাবাহিনী এবং জনগণের আস্থা ও শক্তির উপরই শুধুমাত্র বর্তমান জোট সরকারকেই নয়, আগামীতেও যে সমস্ত সরকার নিজেদের জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক হিসেবে দাবি করবেন তাদের সবাইকেই নির্ভরশীল হতে হবে। কারো পক্ষেই অস্বীকার করার কোনো অবকাশ নেই যে জাতীয় রাজনীতির ধারাপ্রবাহে এই প্রপঞ্চটি একটি ঐতিহাসিক সত্য হিসেবে প্রমাণিত। চারিত্রিক দৃঢ়তা, সততা, বিচক্ষণতার সাথে সময়ের দাবি মেনে নেওয়াটাই যুক্তিসঙ্গত। তেমনটি না করা হলে অতীতের অত্যাবশ্যক ঘটনাসমূহ যথা 26-27 মার্চ 1971 মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, 15 আগস্ট 1975 সালের ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এবং অপারেশন ক্লিন হার্টের মতো প্রতিটি ঘটনার সাথে যেখানে জড়িয়ে আসে
দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের সাচ্চা ও নিবেদিত প্রাণ জাতীয়তাবাদী জনগণ তার পুনরাবৃত্তি কখনো ঘটবে বলে আশা করা যায় না। তাদের কেউই ভবিষ্যতে জাতীয় সংকটের সন্ধিক্ষণে বৃহত্তর স্বার্থে আত্মত্যাগের মহৎ উদ্দেশ্যে আগুয়ান হওয়ার উদ্দীপনা, উৎসাহ, প্রেরণা কিংবা সাহস কখনোই পাবেন না। পরিশেষে জাতি নিমজ্জিত হবে আত্মঘাতী এক চরম হতাশায়। দেশকে যারা ভালোবাসেন তারা এমন হতাশাগ্রস্ত বাংলাদেশ কখনোই চান না। দুঃখজনক, শক্তিহীন, নেতিবাচক মানসিকতার শিকড় জাতীয় পরিসরে গ্রহীত হবার আগেই এর আশু প্রতিবিধান একটি অত্যাবশ্যক করণীয়। বর্তমানে প্রচলিত যে আইন ও সাংবিধানিক বিধিবিধান রয়েছে তাকে আরও জোরদার করতে হবে, নিশ্চিদ্র করতে হবে আইনের সব ফাঁক ও চোরা গলিগুলো বন্ধ করে দিয়ে। প্রয়োজনে প্রণয়ন করতে হবে নতুন আইন এবং সাংবিধানিক বিধিবিধান। এই বিষয়ে এমনভাবে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে যাতে সেনাবাহিনী ও জাতীয়তাবাদের যে কেউ ভবিষ্যতে যেন আর কখনোই কাঠগোড়ায় টেনে নিয়ে যাবার সাহস না পায় জাতীয় ক্রান্তি লগ্নে সংকট মোকাবেলার দায়িত্ব পালন এবং কৃতকর্মের জন্য। এই ধরনের অধ্যাত্ম তাদের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রকাশ্য অপমান বিধায় অসহনীয় এবং সম্পূর্ণ অগ্রহণীয়। শুধুমাত্র এ ধরনের ফলপ্রসূ আইন এবং সাংবিধানিক বিধিবিধানের পরিবর্তন হতে পারে বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের একমাত্র রক্ষকবচ। শুধু তাই নয়, সর্বকালের জন্য বাংলাদেশ পরিণত হতে পারে এক দুর্জয় ঘাঁটিতে। যত সত্তর শুভ বুদ্ধির উদয় হবে জনগণ ও নেতা নেত্রীদের মানসিকতায় এবং উপরে যা লিপিবদ্ধ করা হলো তারা এর গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হবেন, ততই মঙ্গল হবে দেশ ও জাতির। এরই মধ্যে দিয়ে শেষ হলো মেজর ডালিমের লেখা আমি মেজর ডালিম বলছি বইয়ের সম্পূর্ণ অডিও বুক। সাথে থাকার জন্য ধন্যবাদ।